আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের 29তম ক্লাস ক্লিপস্টোফেনের উপরে। আপনারা সবাই আমার কথা শুনতেছেন কিনা একটু ক্লিয়ার করেন, আর আমাদের লাইভটা শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে। একটু কথা বলেন যে আমার কথা শুনতেছেন কিনা। কেউ একজন একটু কনফার্ম করেন আমার কথা শুনতেছেন কিনা। আহ আশা করি শুনতেছেন মনে হচ্ছে। যারা লাইভে আছেন আমার সাথে একটু কথা বলে জাস্ট আমাকে একটু কনফার্ম করলে সুবিধা হয়। আমরা একটু, আচ্ছা আমরা মূল ক্লাসে আসি। ওকে, আচ্ছা ক্লিয়ার, আপনারা কি দেখতেছেন? আজকের টপিকটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আজকের টপিকটা হচ্ছে আপনার রিটেন পার্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কেউ কোনো কমেন্ট দিতে পারেন নাই। আচ্ছা, কেউ লাইনে আসলে একটু আমাকে একটু কমেন্ট দেন যে আমার কথা শুনতেছেন কিনা। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে রিটেন পার্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই টপিকটা কমন স্টাইলিস্টিক প্রবলেমস দ্যাট এপিয়ার ইন গ্রামার কোশ্চেনস। আমরা কি ধরনের সমস্যাগুলোতে গ্রামার কোশ্চেন গিয়ে পড়ি। বিশেষ করে একটা নাম্বার হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ সেন্টেন্স। এটা কি, এই যে দেখেন সিকোয়েন্স অফ সেন্টেন্স, সেন্টেন্সের সিকোয়েন্স মেইনটেইন করা। আমরা এই নাম্বারটায় যদি আসি, সিকোয়েন্স অফ সেন্টেন্স, আমি সেন্টেন্সের সিকোয়েন্সটা মেইনটেইন করব। তার মানে হচ্ছে গিয়া কোন কোন সেন্টেন্স আছে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে থাকে একাধিক ক্লজ থাকে। ক্লজ গুলো কিন্তু ইংলিশ গ্রামারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা বারবার ক্লজ, ফ্রেজ, ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এগুলো নিয়ে কথা বলি। দেখেন কি বলতেছি প্রথমে, when two clauses make up a sentence, খুব ভালোভাবে খেয়াল করবেন। when two clauses make up a sentence, যখন দুটি ক্লজ একটা সেন্টেন্স তৈরি করে বা দুটি ক্লজ মিলে যখন একটা সেন্টেন্স হয়, they show a time relationship based on certain time words and verb tenses. কিছু বুঝলেন? বলতেছে যে যখন দুটি ক্লজ বা দুটি বাক্যাংশ মিলে একটা সেন্টেন্স গঠিত হয়, তারা প্রদর্শন করে আমাদের দেখায় আর টাইম রিলেশনশিপ একটা সময়ের সাথে সম্পর্কিত, বেসড অন সার্টেন টাইম ওয়ার্ডস, কিছু কিছু নির্দিষ্ট সময়ের নির্দেশক শব্দ থাকে এবং ভার্বের যে ভার্ব টেন্সেস ক্রিয়ার যে কাল থাকে এর সাথে রিলেট থাকে। তার মানে হচ্ছে একটা সেন্টেন্সে দুটি ক্লজ থাকলে দুটি ক্লজই কি হবে, এর সাথে রিলেট করে সেম গতিতে চলতে হবে। যেমন আমি একটু পড়ি, দিস রিলেশনশিপ ইজ কল্ড সিকোয়েন্স অফ সেন্টেন্সেস, সরি টেন্সেস, তাই না? এই যে সম্পর্কটাকে বলা হয় টেন্সের একটা সিকোয়েন্সিয়াল। অর্থাৎ এপাশে অ্যাফার্মেটিভ আছে, সরি এপাশে টেন্সের আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এপাশে প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা অন্যটা যদি করা যায়, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকা সত্ত্বেও আমরা ফিউচার ইনডিফিনিট করতে পারি অনেক সময়, আসবো সামনে। তাহলে বলতেছে কি, দা ভার্ব টেন্স অফ দা মেইন ক্লজ উইল ডিটারমাইন দ্যাট অফ দা ডিপেন্ডেন্ট ক্লজ। খেয়াল করবেন সব সময় এই যে ভার্বের টেন্সটা কিসের, অফ মেইন ক্লজ, মেইন ক্লজ মূল ক্লজের ভার্বটা সব সময় সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বকে কি করবে, ডমিনেট করবে, ডিটারমাইন করে দিবে, ফিক্স করে দিবে। এই জায়গাটা যদি আসি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি একটু দেখি কেউ
Okay, thank you. Okay, if the main clause is, এবার দেখেন মেইন ক্লজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এখানে ইনডেফিনিট বলে নাই, এখানে বলে দিছে জাস্ট প্রেজেন্ট টেন্স হয়, আমরা ধরে নিলাম যদি মেইন ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় আর অথবা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। মেইন ক্লজ মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট মিন্স ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট মিন্স আমাদের অধীন ক্লজ, এই ক্লজটা এই চারটা ফর্মে হতে পারে। প্রেজেন্ট হওয়া সত্ত্বেও কন্টিনিউয়াস হতে পারে, প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস, এই বইয়ে সব জায়গায় প্রোগ্রেসিভ আছে, প্রোগ্রেসিভ মানে হচ্ছে কন্টিনিউয়াস। ক্লিয়ার? ফিউচার হতে পারে, আবার ক্যান মে যুক্ত প্রেজেন্ট হতে পারে। এইগুলার পর, এগুলো সব মডেল, এই মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে। প্রেজেন্ট টেন্স থাকা সত্ত্বেও পাস্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স থাকা সত্ত্বেও পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। তাহলে আমরা একটা একটা করে উদাহরণে যাই। তাহলে আমরা মূল কথাটা কি আসলাম একটু বলেন তো? সিকোয়েন্স অফ টেন্সেস, সেন্টেন্সের একটা ক্লজ অন্য ক্লজকে কিভাবে ডমিনেট করবে, বিশেষ করে প্রিন্সিপাল ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজকে কিভাবে ডমিনেট করবে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট ইন্টিমেট হয়, সাবঅর্ডিনেটে এখানে এই চারটা ফর্ম হতে পারে। আমরা একটু এই জায়গাটায় আসি। এবার দেখেন, by using a present progressive মানে present continuous with a present tense, we show two simultaneous action. Simultaneous হচ্ছে সমসাময়িক ভাবে, একই সময়ে ঘটে এমন কোনো কাজ। আমি কি দিয়ে করব? কি দিয়ে করব? এই যে প্রেজেন্ট এর পরে যদি আমি কন্টিনিউয়াস ফর্ম, দ্যাট মিন্স প্রেজেন্ট প্রোগ্রেসিভ, তাহলে দেখেন আমি যদি এই সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করি, আমি একটু এঁকে দেখাই আপনাকে। এই সেন্টেন্সটাকে যদি আমি একটু আইডেন্টিফাই করি, আই সি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আই সি হ্যারিয়েট একজনের নাম, হ্যারিয়েট ইজ রাইটিং হার, আমি আর লিখলাম না বা আর বললাম না। এই যে বাকি ক্লজটা, এই যে এখানে যে ক্লজটা আই সি প্রিন্সিপাল ক্লজ, দ্যাট এর পরে হ্যারিয়েট ইজ রাইটিং, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই ক্লজটা ডিপেন্ড করবে এর উপরে। এখন দ্যাট দ্বারা দুটি ক্লজকে কানেক্ট করছে। আই সি দ্যাট হ্যারিয়েট ইজ রাইটিং, দেখেন এখানে আই সি প্রেজেন্ট ইনডিফিনিট হওয়া সত্ত্বেও পরের অংশ কিন্তু প্রেজেন্ট প্রোগ্রেসিভ করা গেল। তার মানে কি বোঝাচ্ছে? বাই ইউজিং আ প্রেজেন্ট প্রোগ্রেসিভ উইথ আ প্রেজেন্ট টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স দ্বারা যদি আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ কাজ শো করি, উই শো টু সিমালটেনিয়াস অ্যাকশন, একই সময়ে আমরা দুটি সমসাময়িক যুগপৎ, সিমালটেনিয়াস মানে যুগপৎ, যুগপৎ বাংলাটা অনেকের কঠিন লাগতে পারে, মানে একই সময়ে ঘটে এমন। আই সি দ্যাট হি ইজ রাইটিং হিজ হার কম্পোজিশন, তাহলে এই যে কম্পোজিশন লিখতেছে আমি তাকে দেখতেছি একই সাথে করতেছি কিন্তু সিমালটেনিয়াসলি, তাই না? অর্থাৎ at সেম টাইম, এট দা সেম টাইম। আবার আমরা এর পরে করছিলাম না মডেল ভার্ব দিয়ে করা, আমি একটু এটা মুছে দেই, মুছে দিলাম। মডেল ভার্ব দিয়ে, these models in the dependent clause indicate that the action takes place after that of the main verb. কথাটা বুঝছেন কিনা? be going to is used in this pattern, এই প্যাটার্নে আমরা কিন্তু be going to মানে is, am, is, are, was, were ইত্যাদি going to বসাতে পারি। আপনারা যদি না বুঝেন কোনো কিছু আমাকে কমেন্টে জানান, আর যদি ক্লিয়ার হয় আমাকে একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা। আর আপনারা সবসময় সাথে সাথে আপনাদের বন্ধুদের সাথে সাথে মেনশন করে দিবেন, যাতে তারা আমাদের লাইভ ক্লাসটাকে সরাসরি দেখতে পারে এবং কোশ্চেন গুলো করতে পারে, তাহলে সবচেয়ে সুবিধা বেশি, সেও কিছু জানলো। বিভিন্ন বন্ধুদের মেনশন করবেন সাথে সাথেই। তাহলে বলতেছি কি, দিস মডেলস ইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিকেট, এইখানে এই যে মডেল ভার্ব, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট কে আগের ক্লজটা, যাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতে মেইন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ আমরা কি বলতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তিনটাই বলতে পারি। এই ক্লজটা হচ্ছে মেইন ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দিস মডেলস ইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, এই যে ডিপেন্ডেন্ট ক্লজের মডেল ভার্ব গুলা, মডেল অক্সিলারিজ গুলা ইন্ডিকেট দ্যাট অ্যাকশন টেক্স প্লেস আফটার, তারপরে এই প্রিন্সিপাল ক্লজের পরে অ্যাকশনটা ঘটলো, মানে হতে যাবে, হতে যাচ্ছে, ঘটবে এমন। যেমন হি সেজ দ্যাট হি উইল লুক ফর আ জব, মানে নেক্সট উইক, এখনো কিন্তু হয়নি, ঘটবে আগামীতে, ইন ফিউচার।
তাহলে আমি এই কথাটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও বুঝাইতে পারি, তবে সেক্ষেত্রে হবে বি গোয়িং টু। অর্থাৎ হি সেজ দ্যাট হি ইজ গোয়িং টু লুক ফর আ জব, তাহলে কিন্তু সেম অর্থ প্রকাশ করে। আই নো দ্যাট শি ইজ গোয়িং টু, এই যে গোয়িং টু দিয়ে বুঝাইলো। আমি যদি বলি শি উইল উইন, তাও কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে সেম ভাবে। মেরি সেজ দ্যাট, দেখেন মেইন ক্লজ সেজ দ্যাট শি ক্যান প্লে, তাই না? শি ক্যান প্লে দ্য পিয়ানো। তাহলে আমার কথা হচ্ছে কিয়া, যে প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে সেই অনুসারে চেঞ্জ করব। কিভাবে? প্রিন্সিপাল ক্লজ যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এখানে আমি চারটা ভাবে চেঞ্জ করতে পারি। একটু উপরে গিয়ে আমরা দেখছিলাম এই যে চারটা পরিবর্তন, দেখেন এই যে কি কি, প্রেজেন্ট প্রোগ্রেসিভ করতে পারি, তারপর মডেল ভার্ব আনতে পারি, তার সাথে ক্যান কুড মে মাইট যেটা এগুলো আনতে পারি, তাই সবগুলোই মডেল ভার্ব। পাস্ট টেন্স করতে পারি, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট করতে পারি। টু রিপিট দেখালাম। এবার দেখেন past tense. Past tenses in the dependent clause show that this action took before that of the main clause. এই কাজটা কিন্তু মেইন ক্লজের আগে ঘটছে। দেখেন এখানে আছে আই হোপ, আমি আশা করি, আমি ভাবছি বা মনে করে এমন, আমি আশা করি। হি অ্যারাইভড সেফলি, সে নিরাপদে পৌঁছে অলরেডি গেছে, কিন্তু তার মানে অ্যারাইভড, তার মানে এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট, তার মানে অতীতে কাজটা আগে ঘটছে, আর যেটা নিয়ে আমি বর্তমানে চিন্তা করতেছি, ভাবতেছি বা এই ধরনের। দে থিংক হি ওয়াজ হিয়ার লাস্ট নাইট, তার মানে আমরা প্রেজেন্টের সাথে, প্রেজেন্ট যুক্ত সেন্টেন্সের সিকোয়েন্সের সাথে আমরা পাস্টকেও কি করতে পারি, টেন্সের সিকোয়েন্সিয়াল করতে পারি। তাহলে আমরা সবসময় মনে রাখবো না যে প্রেজেন্ট থাকলেই যে প্রেজেন্ট হবে এমন নয়। প্রেজেন্ট থাকলে এখানে ফিউচার হতে পারে, প্রেজেন্ট থাকলে এখানে পাস্ট হতে পারে, প্রেজেন্ট থাকলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট থাকলে এখানে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এবার দেখেন আপনারা কি আছেন, আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? তার মানে আমরা, আপনারা কি আছেন, আমার কথা শুনতেছেন? প্রেজেন্টের সাথে, বুঝতেছেন? আচ্ছা, নেক্সট আসি। ইউজ অফ দা প্রেজেন্ট পারফেক্ট ইন দা ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিকেটস, এটা কি ইন্ডিকেট করে? আমরা যদি সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি, তাহলে আমাদের কি নির্দেশ করে? দ্যাট যে দ্য অ্যাকশন টুক প্লেস এট অ্যান ইনডেফিনিট টাইম বিফোর, আমরা সময়টা জানি না, কিন্তু সেটা সে ঘটে গেছে আগে। বিফোর কিসের আগে? দ্যাট অফ the main clause, he tells us that he has been to the mountains before, তার মানে এটা earlier হয়ে গেছে। We know that you have spoken with Mike about the party, দেখেন তো বোঝা যাচ্ছে কিনা? তার মানে এই কাজটা কিন্তু আগে ঘটে গেছে, আর আমরা এখানে প্রেজেন্টের দ্বারা দুটি ক্লজকে কি করলাম, কানেক্ট করলাম দ্যাট দিয়ে। তাহলে সিমালটেনিয়াসলি একই সময়ে দুটি কাজ ঘটবে, সেই কাজের এই কাজটা হচ্ছে আগে ঘটছে, আর এইটা হচ্ছে তার পরে। আচ্ছা, এবার মেইন ক্লজ যদি পাস্ট টেন্স হয়, আমরা এতক্ষণ করছি মেইন ক্লজ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডেফিনিট আকারে আমরা দেখলাম। এখন কথা হচ্ছে যে মেইন ক্লজ যদি এবার পাস্ট হয় অথবা পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট, পাস্ট প্রোগ্রেসিভ করতে পারে আগের মতো। প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করছিলাম। যেহেতু এটা পাস্ট হয়ে গেছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এখানে ছিল উইল কুড মাইট, সরি, এখানে ছিল উইল ক্যান মে, উইল ক্যান মে। তাহলে এটা যেহেতু পাস্ট, আগের ক্লজটা পাস্ট, তাহলে উইল থেকে পাস্ট হয়ে উড, ক্যান থেকে হবে কুড, মে থেকে হবে মাইট। আবার এখানে ছিল প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু পাস্ট ইন্ডিফিনিট, তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল আলটিমেটলি। খুব সহজ সিস্টেম। নোট, no present form can come after the past tense. After the past tense, past tense এর পরে আর কোনো present form আনার সুযোগ নাই। যেমন এটা কিন্তু past tense এ আছে, এরপরে আপনি present can may বা এরকম দিয়ে করতে পারবেন না, কারণ এটার সাথে সামঞ্জস্য রাখতে হবে। যেমন simple past or past progressive in the dependent clause, dependent clause তো বুঝছেন, subordinate clause indicates a simultaneous action with the মেইন ক্লজ, মেইন ক্লজের সাথে একই সময় করতেছে, সেটা হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ মানে পাস্ট
কন্টিনিউয়াস অথবা পাস্ট ইনডিফিনিট যে কোনো ফর্মে হতে পারে। আই গেভ দ্য প্যাকেজ টু মাই সিস্টার। আই গেভ, জাস্ট গেভ, কনফার্ম, গেভ কনফার্ম, পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। আর কখন? টু মাই সিস্টার হোয়েন শি ভিজিটেড, হোয়েন শি ভিজিটেড, সে যখন ভিজিট করলো, দেখেন এই জায়গাটায় হোয়েন শি ভিজিটেড। আর আই কি করলাম? আই গেভ। এই যে আই গেভ করলাম, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট, দুটাই একই সময়ে ঘটতেছে, যাকে আমরা সিমালটেনিয়াস বলতে পারি, সমসাময়িক ভাবে ঘটা, একই রকম ভাবে। তাহলে এটা করছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। মাইক ভিজিটেড, এই যে ভিজিটেড পাস্ট ইনডিফিনিট, কিন্তু এখানে করে দিলাম পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস। মাইক ভিজিটেড দা প্রাডো আর্ট মিউজিয়াম while he was studying in Madrid। কোন ধরনের কোনো কোশ্চেন থাকলে সিকোয়েন্স অফ টেন্সের আমাকে কমেন্টে জানান। এবার দেখেন মডেল ভার্ব। মডেল ভার্বটা আলটিমেটলি, বিশেষ করে আমরা স্পিচ মানে ন্যারেশন যখন করতাম ছোটবেলায়, আমরা এই ধরনের ইয়া খেয়াল করতাম, দেখেন তো একদম মিলে যায় কিনা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে রূপান্তর করার জন্য। এখানে দেখেন প্রিন্সিপাল ক্লজটা সেইড পাস্ট ফর্মে হওয়ার কারণে এটা মডেলটাও পাস্ট হয়ে যায়। আগে এটা ছিল হি সেজ দ্যাট হি উইল লুক ফর, উইল ছিল, এখানে সেজটা সেইড হওয়ার কারণে উইলটা আলটিমেটলি উড হলো। এই যে এটার একটা প্রভাব, তার মানে আমরা মনে রাখবো প্রিন্সিপাল ক্লজের ভার্বে একটা ডোমিনেশন রয়ে যাবে সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজের উপরে। এখানে পাস্ট আছে, সে এখানে পাস্ট হতে বাধ্য, এখানে পাস্ট আছে, এখানে পাস্ট হতে বাধ্য। তাহলে উইল উড হয়ে গেল, ক্যান কুড হয়ে গেল। খুব সহজ না? অনেক সহজ। সেম ভাবে আমরা প্রেজেন্ট, এখানে ছিল প্রেজেন্ট, আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট করছিলাম। এখন এখানে যেহেতু পাস্ট, তাহলে এখানে পাস্টটাও এখানে পাস্ট হয়ে যাবে। তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে এই পারফেক্ট ফর্মটা পাস্টে চলে, পাস্ট পারফেক্ট। I hope that, এখানে লিখছিলাম I hope that he has arrived safely যদি হয়। এবার হোপ করলাম, হোপ এর কারণে has টা had হয়ে গেল। They thought that he had been, এটা যদি থেকে থাকতো, মনে করেন যে he has been যদি থাকতো, they think, তাহলে সেটা হয়ে যাবে had been। অর্থাৎ এই পাস্টের ফর্ম এর উপরে প্রভাব ফেলবে। বেশি কঠিন লাগে? বেশি কঠিন লাগে নাকি? আচ্ছা, আর যারা লাইনে আমার সাথে এই মুহূর্তে নাই, তারা অবশ্যই ইউটিউব থেকে অথবা এখান থেকে ভিডিও দেখে নেবেন, সিকোয়েন্স অফ সেন্টেন্স, টেন্স এগুলো করে নেবেন। এবার আসেন সে এবং টেল, এটাও কিন্তু আমরা ন্যারেশনের সবচেয়ে বেশি ব্যবহার করছি, সে এবং টেল খুবই ইম্পর্টেন্ট। সে এবং টেল, কোথায় সে ব্যবহার করব, কোথায় টেল ব্যবহার করব, সবসময় চাইলে সে অথবা টেল ব্যবহার করতে পারবো না। দিস ভার্বস হ্যাভ দ্য সেম মিনিং। দেখেন কথাটা কিন্তু এখানে একটা বলে দিছে, এই ভার্ব গুলা কিন্তু একই অর্থ। হাউএভার, অধিকন্তু, দ্য গ্রামার ইজ ডিফারেন্ট, গ্রামারটা কিন্তু ভিন্ন। ইফ দেয়ার ইজ অ্যান ইনডিরেক্ট অবজেক্ট, যদি ইনডিরেক্ট অবজেক্ট থাকে তারপরে ভার্বের পর, এখানে ইফ উই মেনশন দ্য পারসন টু হুম দ্য ওয়ার্ডস আর স্পোকেন, কাকে বলা হচ্ছে এই কথাটা, দ্যাট মিনস এখানে একজন স্পিকার থাকবে, একজন লিসনার থাকবে, লিসনারকে যদি আমি মেনশন করি তখন উই ইউজ টেল, তখন আমরা এখানে টেল ব্যবহার করব। সেক্ষেত্রে আর সে থাকতে পারবে না। ইফ দেয়ার ইজ নো ইনডিরেক্ট অবজেক্ট, যদি না থাকে উই ইউজ সে। তাহলে যাদের ইন্টারমিডিয়েটে এসএসসি লেভেলে যাদের ন্যারেশন, দ্যাট মিন্স ন্যারেশন বলতে স্পিচ আছে, ন্যারেটিভ স্টাইল, তারা এই জায়গাটা খেয়াল রাখতে পারেন, সে এবং টেলের পার্থক্য। স্টাইল না ফলোইং রুলস, কি বলতেছে, স্ট্রাকচার দিয়ে দিল, কি স্ট্রাকচার, সাবজেক্ট এরপরে সে, এর পরে কিন্তু আর কি নাই, কি নাই বলেন তো, ইনডিরেক্ট অবজেক্ট নাই। কিন্তু যদি আমি সাবজেক্টের পরে টেল ব্যবহার করি, অবশ্যই এখানে ইনডিরেক্ট অবজেক্টকে মেনশন করতে হবে, বাকি সবকিছু সেম থাকবে। টেল এখানে বলতেছে টেল ক্যান অলসো বি ফলোড অকেশনালি বাই আ ডিরেক্ট অবজেক্ট। টেল শুধু ইনডিরেক্ট না, ডিরেক্ট অবজেক্ট দ্বারাও ফলো করতে পারে। অলওয়েজ ইউজ টেল বিফোর দ্য ফলোইং নাউন্স whether here is an indirect object or not। তাহলে দেখেন ইনডিরেক্ট অবজেক্ট থাকুক আর না থাকুক, এই ভার্ব গুলার এই এখানে যে লিস্ট আছে, তাই না, এই যে এই কি আছে, অলওয়েজ, এই যে অলওয়েজ ইউজ টেল বিফোর দ্য ফলোইং নাউন্স, এই যে এ স্টোরি, এ জোক,
সিক্রেট, লাই, ট্রুথ, টাইম, এগুলার আগে আপনার টেল বসাতেই হবে। এরপরে যদি কি না থাকে, আপনার অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট এটা থাকে না থাকে কোনো সমস্যা নাই, লিখতেই হবে। ঠিক আছে, এই যে ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট থাকুক না থাকুক আপনাকে লিখতে হবে। যেমন দেখেন এখানে জন টোল্ড আ স্টোরি, এখানে আপনি সেইড আ স্টোরি লাস্ট নাইট লিখতে পারবেন না। জন টোল্ড আস আ স্টোরি, এখানে অবজেক্ট আছে, এটাই অবজেক্ট নাই, কোনো সমস্যা নাই, অবজেক্ট থাকুক না থাকুক। এখানে অবজেক্ট নাই, আপনি বললেন যে স্যার আপনি তো আগেই বলছেন যে এখানে অবজেক্ট থাকলে টেল হয়, তাহলে এখানে তো অবজেক্ট নাই, তাহলে আমি এখন টোল্ড কেন দিব? এখানে আপনাকে এই জন্যই ফিক্স করে দিছে, এই যে প্রিফিক্স আগে থেকেই ফিক্স করে দিছে যে এর সাথে আপনি অবশ্যই টেল বসাবেন, সে অবজেক্ট থাকুক অথবা না থাকুক। আশা করি বুঝতে পারছেন। দ্য লিটল বয়েজ পানিশড ওয়াজ পানিশড বিকজ হি টোল্ড, এই যে টোল্ড এ লাই, তাই না? আবার হিজ মাদার, এই অবজেক্ট এখানে মেনশন করলো, তাহলে অবজেক্ট মেনশন করা থাকুক আর না থাকুক অবশ্যই অ্যান্সার করতে হবে। রিমেম্বার টু ইউজ, রিমেম্বার টু ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স অফ টেন্সেস উইথ সে এন্ড টেল। এই দেখেন প্রেজেন্টে পাঁচটি, হি সেজ দ্যাট, শি সেজ দ্যাট, হি ইজ, তাহলে এখানে লিখলাম সেজ, কিন্তু আমি এখানে লিখলাম হি সেজ দ্যাট, এখানে এখানেও কিন্তু আবার এটা এটা সিকোয়েন্স অফ টেন্স এর সাথে, যেমন এই অংশ প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট হতে পারে, এই অংশ প্রেজেন্ট, এই অংশ ফিউচার হতে পারে, আবার এই অংশ প্রেজেন্ট, এখানে সরি এই অংশ পাস্ট, এটাও পাস্ট হয়ে গেল, এই অংশ পাস্ট, এটাও পাস্ট হয়ে গেল। এখন আমি সে এর পরে যদি হি সেজ টু মি, একটা অবজেক্ট যদি থাকে টু মি, তাহলে আমি কিন্তু এখানে সেজ টু মি না লিখে তখন লিখবো হি টেলস মি, হি টেলস মি হতে পারতো। এখানে যদি মি লিখতাম তাহলে হতো টেলস, এই সে গুলা থাকতো না, বাকি সবকিছু সেম ভাবে। তাহলে আপনারা অবশ্যই সে এবং টেলে দেখে আসবেন। এবার যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে antecedents of pronouns, antecedents of pronoun, প্রোনাউন কোন নাউনকে ফলো করতেছে সেই সেই অনুসারে আমাকে antecedent বসাতে হবে। এবার দেখেন, if a noun, sorry, if a pronoun is used in a sentence, if a pronoun is used in a sentence, একটা সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করি প্রোনাউনকে বা সর্বনামকে, কার পরে ব্যবহার করি? নাউনের পর, নাউনের পর, নাউনের পরিবর্তে। নাউনের আগে কিন্তু আমরা প্রোনাউন ব্যবহার করি না। আমার কথা বুঝতেছেন ক্লিয়ার? ইফ আ প্রোনাউন ইজ ইউজড ইন এ সেন্টেন্স, যদি ব্যবহার করা হয়, দ্যার মাস্ট বি আ নাউন অফ দ্য সেম, আইডেন্টিফাই করব, ক্লিয়ার করব। দেখেন এই জায়গাটা যদি একটু দেখি, এক্সাম্পলস অফ প্রোনাউন্স উইদাউট অ্যান্টিসিডেন্ট, এখানে কিন্তু অ্যান্টিসিডেন্ট নাই, অর্থাৎ কাকে বিশেষ করে আমরা অ্যাপোজিটিভ টাইপের মনে হবে। এছাড়াও আমার অ্যান্টিসিডেন্ট অন্য ধরনের আছে, এখানে ছাড়াও আপনাদের আমি এটা দেখানোর পরে আমি লিখে দেখাচ্ছি। যেমন ইনকারেক্ট, হেনরি ওয়াজ ডিনাইড এডমিশন টু গ্রাজুয়েট স্কুল বিকজ দে, আমি যদি এই জায়গাটায় আইডেন্টিফাই করি, এই দে ডিড নট, আমি এখানে আইডেন্টিফাই করলাম, লেখাটা বাঁকা হয়ে গেল, যাই হোক আইডেন্টিফাই হয়ে গেল। এই আইডেন্টিফিকেশনটা, okay. A identify. Henry was denied admission to graduate school because they did not believe that he could handle the workload. এখানে দে বলতে কাকে বোঝাচ্ছে? আমরা বুঝছি, এখানে দে বলাতে যেমন এখানে আছে হেনরি, হেনরি সিঙ্গুলার, আবার এখানে আছে হি কুড, এটাও সিঙ্গুলার, তাহলে এই দে কাকে বোঝাচ্ছে? দ্য প্রোনাউন দে ডাজ নট হ্যাভ এন অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট থাকতে হলে তার পূর্বে একটা নাউন যে তার পূর্বসূরি হিসেবে থাকবে, যাকে আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ এই যেটা অমুকের পরিবর্তে প্রোনাউন হিসেবে বসছে, সেহেতু নাই ইন দা সেন্টেন্স। দ্য গ্রাজুয়েট স্কুল ইজ এ সিঙ্গুলার ইউনিট, গ্রাজুয়েট স্কুল এটা সিঙ্গুলার অবশ্যই, এন্ড দ্য মেম্বার্স অফ ইটস ফ্যাকাল্টি আর নট মেনশন, এখানে কিন্তু মেনশন করা হয়নি কাদের মেম্বার। এখন যদি আমি বলি দ্য মেম্বার্স অফ দ্য এডমিশন কমিটি ডিনাইড, কি ডিনাইড করলো? ডিনাইড, তাই না? হেনরি এডমিশন, ডিনাইড হেনরি এডমিশন টু গ্রাজুয়েট স্কুল বিকজ দে, তাহলে আমি এই দে দ্বারা রেফার করব দ্য মেম্বার অফ দ্য এডমিশন
কমিটি। বোরিং লাগতেছে? এগুলা কিন্তু আপনার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই দেখে নিয়েন পরবর্তীতে। যারা দেখতেছেন না তারা দেখে নিয়েন। টাইমটা অবশ্য অড হয়ে গেল কিনা। আবার দেখেন, কিছু করার নেই, আমার টাইম আমিও পাই না। এবার আসেন, জর্জ dislikes politics because he believes that they are corrupt। এখানে দে বলতে এখানে আছে তো জর্জ, একজন সাবজেক্ট সিঙ্গুলার, পলিটিক্স একটা বিষয়, তাহলে এটাও তো সিঙ্গুলারলি বসে। হি বিলিভস মানে জর্জ বিলিভস গেল, দে আর করাপ্ট, এই দেটা কে? তার মানে দে সম্বন্ধে যেহেতু প্রোনাউন লিখছে তার নাউন তো থাকতে হবে, নাউন তো নাই। তাহলে নাউন যদি না থাকে তাহলে কি হবে? এটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং। আপনারা কি কেউ কখনো পড়ছেন নাকি? ইন্টারমিডিয়েট শেষ করছেন কেউ রিসেন্টলি? আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সিং একটা পার্ট আছে, এখানে কিন্তু নাউনই নাই, তাহলে আপনি প্রোনাউন কাকে মডিফাই করবে? দ্য প্রোনাউন দে ডাজন্ট হ্যাভ অ্যান অ্যান্টিসিডেন্ট, তাই না? আর অ্যান্টিসিডেন্ট এখানে নাই। দ্য ওয়ার্ড পলিটিক্স ইজ সিঙ্গুলার সো দে ক্যান নট রেফার টু ইট, তাহলে পলিটিক্স তো রেফার করতে হবে, তাহলে করতে হবে কাকে? পলিটিশিয়ানস। জর্জ dislikes politics because he believes that politicians are corrupt। তাহলে আমি এখানে দে না লিখে politicians লিখবো। রাইটিং ইংলিশে কিন্তু এটা খুবই খুবই জরুরি। আবার এভাবে লেখা যেতে পারে, জর্জ dislikes politicians because he believes that they are corrupt। যেহেতু politicians কে আমরা রিপিট করছি তাহলে ইজিলি লেখা গেল। এবার এটা হলো কি এক্সাম্পল গুলো উইদাউট। এবার আছে আপনার অ্যান্টিসিডেন্ট দেওয়াই আছে, তাহলে কিভাবে করতেছি দেখেন। অ্যাকর্ডিং টু মিস্টার ব্রাউন, এটা কিন্তু ইনকারেক্ট। ইনকারেক্ট কেন ইনকারেক্ট দেখাই। মিস্টার ব্রাউন told মিস্টার অ্যাডামস that he would have to work all night in order to finish the report. It is not clear whether the pronoun he refers to Mr. Brown or Adams। আমরা he বলতে তো বুঝি, he বলতে সে, বুঝলাম, কিন্তু মিস্টার ব্রাউনেরও প্রোনাউন হি, আবার মিস্টার অ্যাডামের প্রোনাউনও হি। তাহলে এই হিটা কাকে আইডেন্টিফাই করতেছে? আমি যদি ন্যারেশন করতাম তাহলে আমরা ওই প্রোনাউনের অর্থাৎ পার্সন যে ফলো করবে সেটা রুল অনুসারে ধরে বের করতাম যে হি কাকে মডিফাই করতেছে বা কার কথা বলতেছে, কিন্তু এখানে তো আমি বুঝতেছি না যে এটা কি ব্রাউন নাকি এটা মিস্টার অ্যাডামস। এই জন্য পজিটিভের মতো করে এন্টিসিডেন্টকে অ্যাকর্ডিং টু মিস্টার ব্রাউন, মিস্টার ব্রাউনের মতে মিস্টার অ্যাডামস উইল হ্যাভ টু ওয়ার্ক ইন অল নাইট ইন অর্ডার টু ফিনিশ দ্য রিপোর্ট। তাহলে আমাকে এই মিস্টার অ্যাডামের কথা আমি সেপারেট করলাম, এই হি আর লেখা লাগলো না। এবার যদি দেখি মিস্টার ব্রাউন সেড দ্যাট ইন অর্ডার টু ফিনিশ, ওই নিচের অংশ আগে লিখে ইন অর্ডার টু ফিনিশ দ্য রিপোর্ট মিস্টার অ্যাডামস উড হ্যাভ টু কি ওয়ার্ক অল নাইট। একটু কঠিন লাগতেছে মনে হয় না? আচ্ছা আমি এটা একটু মুছে দেই। এবার এই জায়গাটা আসেন, জেনেট একজনের নাম দেখেন, Janet visited her friend every day while she was on vacation। এখন দেখেন এখানে হার ফ্রেন্ডও আছে আবার জেনেটও আছে, তাহলে আমি কার পরিবর্তে লেখাবো? while Janet was on vacation, জেনেট যখন ভ্যাকেশনে থাকে, তাহলে এই এই she কিন্তু এই যে she বলতে জেনেটকে, while Janet was on vacation, comma she visited her friend every day। she বলতে এখানে কিন্তু জেনেটকে নির্দেশ করতে, তার মানে হচ্ছে যে আমি কোনটাকে আগে দিব এবং পরে দিব, কিভাবে সে তাকে মডিফাই করবে। আমি আরেকটা জিনিস দেখাই এখানে ইন্টেলিজেন্টের ব্যবহার। মনে করেন যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স আপনারা এই ধরনের ব্যবহারগুলো করে আসছেন। পিপল হু লিভ in the village are poor। এবার দেখেন এই সেন্টেন্সটা যদি আমি খেয়াল করি, পিপল কোন পিপল কাকে নির্দেশ করতেছে? হু লিভ ইন দ্য ভিলেজ, তাহলে এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কার পরে বসছে? পিপলের পরেই বসে সেই পিপলকে ইন্ডিকেট করতেছে। এটাও কিন্তু প্রোনাউন, তবে এটা রিলেটিভ প্রোনাউন হিসাবে, কিন্তু এই প্রোনাউনটা হচ্ছে সরাসরি প্রোনাউন। এই সিটা কাকে বোঝাচ্ছে আমরা সেটা বুঝতেছি না, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আমি মুছে দিচ্ছি, আপনারা একটু বুঝছেন কিনা আমাকে একটু বলেন। আমরা আজকে এখানে শেষ রাখবো,
আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা যখন ক্লাস চলাকালীন আপনারা এগুলোকে শেয়ার দিবেন, বেশি বেশি বন্ধুদের মেনশন দিবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন। শেয়ার করলে আমাদের এটা আরো অনেক বেশি ভিউ হবে, আর ভিউ হলে আমাদের এই উদ্যোগ সম্বন্ধে সবাই জানতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।